ত্রিনাকে ডাক্তারের অ্যাপ্রনে সুন্দর দেখাচ্ছে। সাদা রঙের গাম্ভীর্য তার চেহারাতেও পড়েছে। তাকে এখন বেশ গম্ভীর দেখাচ্ছে, তবে ছেলে মানুষই পুরোপুরি কাটাতে পারছে না। নিশানাতের কথাবার্তা যদিও সে বিচক্ষণ ভঙ্গি করে শুনছে, তবু বারবার হাসি আসছে। অনেক কষ্টে সে হাসি সামলাচ্ছে। ঘরে আর কেউ নেই। দীপা বাচ্চাদের স্কুলে পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত। ত্রিনাকে বলে গেছেন নিশানাত বাবুর সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বুঝতে। ত্রিনার ধারণা বোঝাবুঝির কিছুই নেই। লোকটির মাথা এলোমেলো হয়ে গেছে। এই বয়সে তা অস্বাভাবিকও নয়। মাথা ঠিক থাকলেই বরং অস্বাভাবিক হতো। নিশানাত বললেন, মা, তোমার কাছে বোধহয় খুব অবাক লাগছে, তবে ব্যাপারটা সত্যি। আমি মানুষের মাথার ভেতর চলে যেতে পারি। ত্রিনা মনে মনে বলল, মাথার ভেতরে কিভাবে যান? নাকের ফুটো দিয়ে ঢোকেন নাকি কানের ফুটো দিয়ে? তার ইচ্ছা করছে মনে মনে না বলে শব্দ করেই বলতে। সে বলতে পারছে না, কারণ অসুস্থ মানুষকে রাগিয়ে দিয়ে লাভ নেই। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? করছি, করব না কেন? আপনি কেন শুধু শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন? আমি ইচ্ছা করলে তোমার মাথার ভেতরেও ঢুকে যেতে পারি। তুমি কি ভাবছো এইসব বলে দিতে পারি? ত্রিনা কপট আতঙ্কের ভঙ্গি করে বলল, প্লিজ এটা করবেন না। আমি অনেক আজে বাজে জিনিস ভাবি। আপনি জেনে ফেললে লজ্জার ব্যাপার হবে। নিশানাত বললেন, এটা খুব খাঁটি কথা বলেছ মা। বিনা অনুমতিতে অন্যের মাথায় ঢোকা উচিত নয়। খুবই গর্হিত কাজ। এই জন্যই এখন আর সহজে কারোর মাথায় ঢুকতে চায় না। ত্রিনা অনেক কষ্টে হাসি চেপে রেখে গম্ভীর মুখ করে বলল, অন্য সমস্যাও আছে। হয়তো কারুর মাথায় ঢুকলেন, তারপর আর বেরোতে পারলেন না। সারা জীবনের জন্য আটকা পড়ে থাকতে হলো। কি অদ্ভুত অবস্থা! আপনার শরীরটা চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে, আর আপনি আটকা পড়ে আছেন অন্য একজনের মাথায়। হতে পারে না এরকম? নিশানাত বাবু ভ্রু কুঁচকে তাকালেন। তার মনে হলো এই চমৎকার মেয়েটা তাকে নিয়ে মজা করার চেষ্টা করছে। তার মনটাই খারাপ হয়ে গেল। একবার ইচ্ছা করলো মেয়েটার মাথায় ঢুকে গোপন কিছু তথ্য জেনে মেয়েটাকে চমকে দেবেন। পর মুহূর্তেই চিন্তাটা বাতিল করে দিলেন। এটা করা উচিত না, খুবই গর্হিত কাজ। ত্রিনা বলল, মানুষের মাথায় ঢোকা ছাড়া আর কিছু পারেন? খুব ভালো চিন্তা করতে পারি, যেমন অঙ্ক চট করে করে ফেলতে পারি। বড় বড় ভাগ, গুণ, বর্গমূল, খাতা, পেন্সিল কিছুই লাগে না। বাহ, খুব মজার তো। তুমি পরীক্ষা করে দেখো। বিরাট একটা ভাগ অঙ্ক দাও, দেখো কেমন চট করে উত্তর বলে দেব। আপনাকে কষ্ট করতে হবে না। আমি আপনার সব কথা বিশ্বাস করছি। না, তুমি বিশ্বাস করছো না। দাও, একটা অঙ্ক দাও। ত্রিনা খানিকটা বিরক্তি নিয়েই বলল, আপনার যখন এতই ইচ্ছা, তাহলে 22কে 7 দিয়ে ভাগ করে দিন। ভাগফলটা আমাকে বলুন। নিশানাত বললেন, উত্তর হচ্ছে 3.14215749487328321। এই পর্যন্ত বলেই নিশানাত থেমে গেলেন। ত্রিনা বলল, থামলেন কেন? নিশানাত ক্লান্ত গলায় বললেন, এর উত্তর মিলবে না, অনন্তকাল ধরে চলতেই থাকবে। আপনি কি তা আগে থেকেই জানতেন, না এখন টের পেলেন? এখন টের পেলাম, আগে জানতাম না। ত্রিনা এখন খানিকটা আগ্রহ বোধ করছে, যদিও নিশানাত বাবুর কথা সে বিশ্বাস করছে না। পায়ের মান যে মানুষের অজানা, তা অনেকেই জানে। হয়তো নিশানাত বাবুও জানেন। ত্রিনা বলল, আচ্ছা বলুন তো, আমার এই হাত ব্যাগে কি আছে? নিশানাত বিস্মিত গলায় বললেন, এটা কি করে বলবো? আমি তোমার মাথার ভেতরে ঢুকতে পারি, কিন্তু ব্যাগের ভেতর তো ঢুকতে পারি না। ত্রিনা এবার ফিক করে হেসে ফেলল। অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে মুখ থেকে হাসির রেখা মুছে ফেলে গম্ভীর গলায় বলল, আমি ভেবেছিলাম যে মানুষের মাথায় ঢুকতে পারে
সে সব জায়গাতেই ঢুকতে পারে। এটা ঠিক না। মানুষের মন বেতার তরঙ্গের মতো। বেতার তরঙ্গ ধরতে রেডিও সেট লাগে। মানুষের মাথা হচ্ছে সেরকম সেট রিসিভিং স্টেশন। পশু কীট পতঙ্গ এরাও এক ধরনের রিসিভিং সেট, তবে খুব দুর্বল। আপনার কথা শুনে ভালো লাগলো। এখন তাহলে উঠি। উঠবে? হ্যাঁ, আমাকে 11টার মধ্যে হাসপাতালে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে মা, তাহলে যাও। আমার তো মনে হচ্ছে এখন আপনার শরীর বেশ ভালো। হ্যাঁ ভালো। সারাদিনে কিছুটা সময় ভালো থাকে, আবার খারাপ হয়। বিশেষ করে সন্ধ্যার দিকে খারাপ হয়। আপনি আজে বাজে জিনিস, যেমন মানুষের মাথার ভেতর ঢোকা, এইসব নিয়ে একেবারেই চিন্তা করবেন না। প্রচুর রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন। আমি এখন থেকে একদিন পর পর এসে আপনাকে দেখে যাব। ত্রিনা দরজা পর্যন্ত গিয়েছে। নিশানাথ ডাকলেন, মা, 1 মিনিট দাঁড়াও। ত্রিনা থমকে দাঁড়ালো। নিশানাথ বললেন, এখন আমি তোমার ব্যাগে কি আছে বলতে পারবো? তোমার সঙ্গে কথা বলতে বলতে অন্য মানুষকে হয়ে তোমার মাথায় ঢুকে পড়েছিলাম। ঢোকা মাত্র বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? বুঝলাম যে তোমার ব্যাগে অনেক কিছুই আছে, তবে সেসব তেমন গুরুত্বপূর্ণ কিছু না। লিপস্টিক, চুলের কাঁটা, একটা চিরুনি, একটা রুমাল, এসব তো সব মেয়ের ব্যাগেই থাকে। হ্যাঁ তা থাকে, এই জন্যই তো বলছি গুরুত্বপূর্ণ কিছু না। তবে একটা জিনিস আছে যা নিয়ে তুমি খুব চিন্তিত। একটা খামে বন্ধ চিঠি। এই চিঠি তুমি একজনকে দেবে, তার নাম হারুন। চিঠিটা তুমি অনেকদিন আগেই লিখে রেখেছো, দিতে পারছো না। আজ ঠিক করে রেখেছো, যে করেই হোক তুমি তাকে চিঠিটা দেবে। ত্রিনা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পুরো ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নিশানাথ সহজ গলায় বললেন, চিঠির বিষয়বস্তু আমি জানি। কি জানেন? এক সময় এই ছেলেটিকে তুমি খুব পছন্দ করতে। তোমরা দুজনে বিয়ে করবে এরকম পরিকল্পনা করে রেখেছ, কিন্তু এখন আর ছেলেটিকে তোমার পছন্দ না। মুখ ফুটে বলতে পারছো না বলে চিঠি লিখেছ। ত্রিনা ক্ষীণ স্বরে বলল, আপনি তাহলে সত্যি সত্যি মানুষের মাথায় ঢুকতে পারেন? হ্যাঁ পারি। অবিশ্বাস্য ব্যাপার। নিশানাথ দুঃখিত গলায় বললেন, মানুষের মাথায় ঢোকার ব্যাপারটা অন্যায়, খুবই অন্যায়, খুবই গর্হিত কাজ। কিন্তু তুমি কিছু মনে করো না ত্রিনা। না, আমি কিছু মনে করিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যদিও জানি আপনার ক্ষমতাটা সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। আমি আরেকটু বসি আপনার সঙ্গে। বসো। আপনার খবর প্রকাশিত হলে মেডিকেল সায়েন্সের জগতে কিরকম হইচই শুরু হয়ে যাবে সেটা কি আপনি জানেন? না, জানি না। ত্রিনা কাঁপা গলায় বলল, এই দেখুন আমার গা কাঁপছে। আচ্ছা আপনি শুরু থেকে বলুন তো, আপনি প্রথম কবে এই রকম ক্ষমতার কথা বুঝতে পারলেন? নিশানা জবাব দিলেন না। তার মাথায় তীব্র যন্ত্রণা আবার শুরু হয়েছে। চারপাশের জগৎ ঘোলাটে হয়ে আসতে শুরু করেছে। তিনি দুর্বল স্বরে বললেন, মা, তুমি এখন যাও। আমার পুরো ব্যাপারটা জানতে ইচ্ছে করছে, না জেনে আমি যেতে পারবো না। নিশানাথ হাঁপাতে হাঁপাতে বললেন, সব তোমাকে বলবো, এখন না, এখন পারবো না। তোমাকে আমি খবর দেব। আমি নিজে নিজে চিন্তা করে অনেক কিছু বের করেছি, সেসবও তোমাকে বলবো। আজ না, অন্য একদিন। কবে সেই অন্য একদিন? খুব শিগগিরই। আমার হাতে সময় নেই, আমি বাঁচব না। মরার আগে কাউকে বলতে চাই, কারোর সঙ্গে পরামর্শ করতে চাই। নিশানার চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললেন, যেন চেনা পৃথিবী থেকে লুকোতে যাচ্ছেন। ত্রিনা দীপার খোঁজে রান্নাঘরে ঢুকেছে। দীপা পরিস তৈরি করছেন নিশানাথ বাবুর সকালের নাস্তা। সকালে চালের আটার রুটি করে দিয়েছিলেন, খেতে পারেননি। পরিস খেতে পারবেন। ত্রিনা দীপার কাছে এসে দাঁড়ালো।
দীপা বোনের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি তো, তোকে এমন দেখাচ্ছে কেন? জানি না। আপা, আমাকে 1 কাপ চা করে দাও। তুই হাসপাতালে যাবি না? বুঝতে পারছি না, হয়তো যাব না। রোগী কেমন দেখলি? টিনা জবাব দিলেন না। তার কথা বলতে ভালো লাগছে না। দীপা বললেন, তোর কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ। শরীর খারাপ লাগলে উপরে গিয়ে শুয়ে থাক। দুলাভাই কি বাসায় আছে নাপা? না, ও কাল রাতে ফেরেনি। কখন ফিরবেন? জানি না। টিনা রান্নাঘর থেকে বেরোলো। অন্য মানুষ্ক ভঙ্গিতে কিছুক্ষণ বারান্দায় হাঁটল, তারপর উঠে গেল দোতলায়। কিছুক্ষণ শুয়ে থাকবে, শরীর ভালো লাগছে না। একটু আগে চায়ের তৃষ্ণা হচ্ছিল, এখন তাও হচ্ছে না। আলো তার শোবার ঘরের অন্ধকার কোণে একটা বই নিয়ে বসে আছে। তার সমস্ত ইন্দ্রিয় বইটিতে কেন্দ্রীভূত। ত্রিনা ঘরে ঢুকে এই দৃশ্য দেখল। খানিকক্ষণ ইতস্তত করে সে এগিয়ে গেল। আলো ছোট খালাকে দেখে জড়সড় হয়ে গেল। ছোট ছোট করে নিঃশ্বাস নিচ্ছে, দ্রুত চোখের পাতা ফেলছে। সে কি ভয় পেয়েছে? ত্রিনা নরম গলায় বলল, কেমন আছো? আলো চোখ বড় বড় করে তাকালো। ছোট খালার কথা সে কিছুই বুঝতে পারেনি, শুধু বুঝেছে ছোট খালা তাকে নরম স্বরে কিছু বলছেন। যা বলছেন তাতে আদর ও ভালোবাসা মাখানো। কেউ আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বললে আলোর চোখে পানি এসে যায়। তাকে ইচ্ছা করে আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বলতে, কি করে বলতে হয় সেটা জানে না। ত্রিনা আরো কাছে এগিয়ে এলো, একটা হাত রাখলো আলোর মাথায়। আলোর হাতের বইটি মেঝেতে পড়ে গেল। ত্রিনা লক্ষ্য করল আলোর হাতে একটা সাদা কাগজ এবং পেন্সিল। কাগজে কি সব লেখা। ত্রিনা কাগজটা হাতে নিল। গোটা গোটা হরফে নানান শব্দ লেখা। সাফল্য, প্রতিজ্ঞা, শ্রবণ, মন্দির, দিবস। ত্রিনা লেখার দিকে ইঙ্গিত করে বিকৃত গলায় বলল, এগুলি তুমি লিখেছ? আলো এই প্রশ্ন বুঝতে পারল। সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ত্রিনা বলল, কেন লিখেছ? আলো এই প্রশ্ন বুঝতে পারল না, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ত্রিনা কি যেন বলতে গেল, তার আগে আলো কাগজটা টেনে নিয়ে পেন্সিল দিয়ে গুটি গুটি করে লিখতে শুরু করলো। লেখা শেষ হবার পর ত্রিনার দিকে কাগজটি বাড়িয়ে দু হাতে মুখ ঢেকে বসে রইল। তার বড় লজ্জা লাগছে। কাগজে গোটা গোটা করে লেখা, খালা, আমি তোমাকে ভালোবাসি। এর মানে কি? মুখ বধির একটা মেয়ে হঠাৎ করে কেন কাগজে লিখবে, খালা, আমি তোমাকে ভালোবাসি? এর অর্থ কি সে জানে? কেউ হয়তো এই বাক্যটি লেখা তাকে শিখিয়ে দিয়েছে। অক্ষর পরিচয়হীন মানুষ যেমন নিজের নাম সই করতে শেখে, হয়তো সেরকম কিছু। কে তোমাকে লেখা শিখিয়েছে? আলো প্রশ্নের উত্তর দিল না। ত্রিনার দিকে কাগজ এগিয়ে দিয়ে ইঙ্গিত করলো লিখে দেবার জন্যে। বিস্মিত ত্রিনা লিখল, তুমি কি লিখতে পারো? আলো উত্তরে লিখল, হ্যাঁ। কে তোমাকে শিখিয়েছে? স্যার। নিশানাথ বাবু? হ্যাঁ। কখন শেখালেন? এর উত্তরে আলো কিছু লিখল না। ত্রিনা লিখল, তুমি বই পড়তে পারো? পারি। বই পড়ে বুঝতে পারো? পারি। চশমা কি জানো? চোখে দেয়। প্রতিজ্ঞা কি জানো? না। কাগজে আর লেখার জায়গা নেই। ত্রিনা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি হচ্ছে এ বাড়িতে? এ বাড়ির মানুষজন কি জানে কি হচ্ছে? ত্রিনা আলোর খাটে শুয়ে পড়ল। তার মাথা ধরেছে, বমি বমি লাগছে। দীপা চা নিয়ে এসে দেখলেন ত্রিনা মরার মতো পড়ে আছে। তিনি কোমল গলায় বললেন, তোর তো মনে হচ্ছে শরীর সত্যিই খারাপ। ডাক্তারদের শরীর খারাপ করলে কি ডাক্তার দেখার নিয়ম আছে? থাকলে বল, একজন ডাক্তারকে খবর দেই। ত্রিনা উঠে বসতে বসতে বলল,
দুলাভাইয়ের সঙ্গে আমার কিছু কথা বলা দরকার আপা। দুলাভাই কখন আসবেন? ও এসেছে। এসেছেন? কোথায়? নিচে। নিশানা চাচাকে দেখতে গিয়েছে। ওর সঙ্গে কি কথা বলবি? ত্রিনা জবাব দিল না, চায়ের কাপে চুমুক দিতে লাগলো। নিশানাতকে দেখে বোঝা যাচ্ছে না তিনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ইজি চেয়ারে লম্বালম্বি শুয়ে থাকা একজন মানুষ, যার চেহারা বিকৃত হয়ে গেছে। বাইরের কেউ হঠাৎ করে দেখলে চমকে উঠবেন। মহসিনের সঙ্গে তার রোজই দেখা হচ্ছে, তবু মহসিন চমকে উঠলেন। কি কুৎসিতি না দেখাচ্ছে মানুষটাকে। শরীরে মনে হচ্ছে পানি এসে গেছে। পা দুটো ফোলা, অথচ পায়ের আঙ্গুলগুলো শুকিয়ে পাখির নখের মতো হয়ে গেছে। মহসিন মৃদু স্বরে বললেন, স্যার কি জেগে আছেন? নিশানাত খসখসে গলায় বললেন, বুঝতে পারছি না বাবা। এখন এমন হয়েছে, কখন জেগে থাকি কখন ঘুমিয়ে থাকি বুঝতে পারি না। আপনি বিশ্রাম করুন। আর বিশ্রাম? আমি যাবার জন্য তৈরি হচ্ছি বাবা। কোথায় যাব তাই বা কে জানে। মহসিন কিছু বললেন না। মৃতপ্রায় মানুষটির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, আবার চলে যেতেও বাধো বাধো লাগছে। নিশানাত বললেন, তুমি একটু বসো। বারান্দায় বসবার জায়গা নেই। মহসিন দাঁড়িয়ে রইলেন। নিশানাত বললেন, আমার গলার স্বরটা কেমন অন্যরকম হয়ে গেছে, তুমি কি লক্ষ্য করেছো? জি করেছি। নিজের গলার স্বর নিজেই চিনতে পারি না। যখন কথা বলি তখন মনে হয় অন্য কেউ কথা বলছে। আমার মনে হয় এখন কথা না বলে চুপচাপ শুয়ে থাকাই ভালো। সব ভালো জিনিস তো বাবা সব সময় করা যায় না। এখন আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে। আমার পরিকল্পনা কি জানো? আমার পরিকল্পনা হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কথা বলবো। মৃত্যু কি এই সম্পর্কে বলবো। রানিং কেমিস্ট্রি। যখন কথা বলতে পারবো না তখন কারুর মাথার ভেতর ঢুকে যাব, তাকে জানিয়ে দিয়ে যাব ব্যাপারটা। মহসিন আর চোখে ঘড়ি দেখলেন। একজন অসুস্থ মানুষের আবোল তাবোল কথা শুনতে তার ভালো লাগছে না, অথচ উঠে যাওয়া যাচ্ছে না। মহসিন, জি স্যার, আমি একটা পরীক্ষা করতে চাই। বৈজ্ঞানিক পরীক্ষা। কি পরীক্ষা? আমার যে অংশ অন্যের মাথায় ঢোকে সেই অংশের কোনো মৃত্যু আছে কিনা তা জানা। শরীরের সঙ্গে ওই অংশ কি মরে যায় নাকি ওই অংশ বেঁচে থাকে? যদি থাকে সে কোথায় থাকে? আমি মনে হয় আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। নিশানাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, আমি নিজেই নিজের কথা বুঝতে পারি না, তুমি কি করে বুঝবে? মহসিন আবার ঘড়ি দেখলেন। আর থাকা যায় না, এবার উঠতে হয়। মহসিন, জি স্যার। আমার কথা কি তোমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হয়? জি না। তবে আমার মনে হয় এইসব জটিল চিন্তা আপনার করা উচিত না। আপনার উচিত প্রচুর বিশ্রাম করা, যাতে স্নায়ু উত্তেজিত না হয়। মহসিন, আমার মনে হয় তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমার কথাগুলি যে পাগলের প্রলাপ নয়, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি, খুব সহজেই দিতে পারি। আমি তার কোনো প্রয়োজন দেখছি না স্যার। তুমি আমার কথা বিশ্বাস করো, এটা আমি চাই। কারণ মৃত্যু কি তা বোঝার জন্য আমি তোমার সাহায্য চাই। তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। তুমি যদি আমাকে পুরোপুরি বিশ্বাস করো তাহলেই সাহায্য করবে। আমি আপনার প্রতিটি কথা বিশ্বাস করছি। না করছো না। এখন আমি তোমার মাথার ভেতরে ঢুকবো, এছাড়া তুমি আমাকে বিশ্বাস করবে না। মহসিন সাহেব বিরক্তিতে ভ্রু কোঁচকালেন। আর ঠিক তখনই বাঁদিকের কপালে সূক্ষ্ম যন্ত্রণা বোধ করলেন। এই যন্ত্রণা দীর্ঘস্থায়ী হলো না। তিনি বুঝতেও পারলেন না নিশানাত তার মাথার ভেতরে ঢুকে গেছেন। মস্তিষ্কের অতালান্তিক কুয়ায় অতি দ্রুত নেমে যাচ্ছেন। কুয়ার গহীন থেকে প্রবল আকর্ষণী শক্তি নিশানাতকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। এ কি? তিনি এ কি দেখছেন? এটা কি মুহাসিনের মস্তিষ্ক? এই কুয়ার চারপাশের দেয়ালে
থরথরে করে সাজানো স্মৃতিগুলি কি সত্যি তার এককালের প্রিয় ছাত্র মহাসিনের? মৃদুভাষী মহাসিন, ছেলে মেয়ের অতি আদরের বাবা, দীপার ভালোবাসার মানুষ, শান্ত বিবেচক বুদ্ধিমান হৃদয়বান একজন মানুষ। না না, তিনি যা দেখছেন তা ভুল। কোথাও কোনো গন্ডগোল হয়েছে। এটা নিশ্চয়ই অন্য কারুর মস্তিষ্ক, কারণ এই মস্তিষ্কের মানুষটি খুবই ঠান্ডা মাথায় একটি খুনের পরিকল্পনা করছে। খুন করা হবে একটি মেয়েকে, যার নাম দীপা, যে মেয়েটি তারই স্ত্রী। এমনভাবে হত্যাকাণ্ডটি হবে যে কেউ বুঝতে পারবে না, সন্দেহ করবে না। শোকে ও কষ্টে মানুষটি ভেঙে পড়ার অভিনয় করবে। তারপর এক সময় শোকের তীব্রতা কমে যাবে, সব স্বাভাবিক হয়ে আসবে। বাচ্চাগুলির দেখাশোনার জন্যই সবাই তাকে বিয়ে করার জন্য চাপ দেবে। সে বিয়ে করবে। এ বাড়িতে নতুন একটি মেয়ে এসে উঠবে, যার মাথার চুল ছোট ছোট করে কাটা, যার গায়ের রং শ্যামলা, যার চোখ বড় বড়। তার নাম নুসরাত জাহান, যাকে আদর করে এই লোকটি নুসা বলে। দীপাকে হত্যা না করেও এই লোকটি নুসাকে ঘরে আনতে পারে, খুব সহজেই পারে। দীপাকে ত্যাগ করলেই হয়। সে তা করবে না, কারণ তাতে সামাজিকভাবে সে হেয় হবে। তার চেয়েও বড় কথা, দীপাকে এই ত্যাগ করা মানে দীপার বিশাল সম্পত্তি ত্যাগ করা। এই সম্পদ দীপা তার বাবার কাছ থেকে নিয়ে এসেছে। তার চেয়ে হত্যাই ভালো। কেউ কোনোদিন জানবে না, জানার কোনো উপায়ও নেই, কারণ পরিকল্পনা করা হয়েছে ভেবেচিন্তে। দীপাকে অফিস থেকে একবার টেলিফোন করে বলা হবে, দীপা, আমি একটু বাইরে যাব। আমার নীল স্যুট, লাল টাই আর একটা স্ট্রাইপ দেওয়া শার্টটা কাউকে দিয়ে অফিসে পাঠিয়ে দাও। দীপা তাই করতে যাবে। স্ট্রাইপ দেওয়া সাদা শার্ট যেহেতু ইস্ত্রি করা নেই, সে ইস্ত্রি করতে বসবে। ঘটনাটা ঘটবে তখনই। ইস্ত্রির ভেতরে তার শর্ট সার্কিট করে দেওয়া থাকবে বডির সঙ্গে। ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লাইটের হাই ভোল্টেজ তার তার শরীর দিয়ে প্রবাহিত হবে। সে বড় ধরনের চিৎকার করার সময়ও পাবে না। ঘটনাটা কবে ঘটবে? খুব শিগগিরই ঘটবে। দেরি করার কোনো মানে হয় না। ইস্ত্রি ঠিকঠাক করে ঝামেলা চুকিয়ে ফেললেই হয়। এত বড় একটা ব্যাপার দীর্ঘদিন মাথার ওপর চেপে রাখার মানে হয় না। শিগগিরই করতে হবে, খুব শিগগিরই, হয়তো আজ কিংবা কাল কিংবা পরশু। নিশানাত মহাসিনের মাথা থেকে বের হয়ে এলেন। তিনি আর থাকতে পারছেন না। বারবার মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে বের হওয়া যাবে না, সারা জীবনের জন্য আটকা পড়ে যেতে হবে। নিশানাত হাঁপাচ্ছেন, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তার মনে হচ্ছে বাতাস কোনো কারণে অক্সিজেন শূন্য হয়ে পড়েছে। মহসিন বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে স্যার? না কিছু না। এরকম ঘামছেন কেন? কিছু না, তুমি যাও, ঠিক হয়ে যাবে। ডাক্তারকে খবর দেই। কাউকেই খবর দিতে হবে না, তুমি যাও। নিশানাত চোখ বন্ধ করে থরথরিয়ে কাঁপতে লাগলেন। তিনি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না। সব এলোমেলো হয়ে যাচ্ছে। এ তিনি কি দেখলেন? যা দেখলেন তা কি সত্যি না মায়া? মহসিন খানিকক্ষণ পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে চলে এলেন বসার ঘরে। ঢুকেই টেলিফোনে ডাক্তারকে খবর দিলেন। যদিও ঘরেই ডাক্তার ছিল, ত্রিনা যে ঘরে আছে তিনি তা জানতেন না।